আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো। বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করে ছাত্রদল নেতার জবানবন্দি, রিমান্ডে 2 যুবদল নেতা। গুমের অভিযোগ মিথ্যাচার, দাবি ওবায়দুল কাদেরের। সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একবার করোনা হলে পরবর্তী 6 মাসে আর আক্রান্তের ঝুঁকি নেই, 30 সপ্তাহ গবেষণা শেষে অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি। বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনির গ্রেফতার, দীর্ঘ অভিযানে বিপুল স্বর্ণ, বিদেশি আগ্নেয়াস্ত্র ও অনুমোদনহীন গাড়ি জব্দ। হালদা নদী থেকে পানি তোলার প্রকল্প বাতিল, দাবি বিশেষজ্ঞদের। জীববৈচিত্র্য রক্ষায় সোচ্চার পরিবেশবাদীরা। এবং গ্রাফটিং পদ্ধতির টমেটো চাষে মাধবপুরের কৃষকের ভাগ্য বদল, সারা বছর উৎপাদন ও বেশি ফলন নিশ্চিতে আধুনিক পদ্ধতি অনুসরণ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে পদ্মা সেতুর 38তম স্প্যান বসানোর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান, আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। রাজধানীর পল্টনে সরকারি বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ছাত্রদল নেতা জিম বাবু। গ্রেফতার যুবদলের 2 নেতা নিয়ন হক ও আজাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। বিএনপি নেতারাই মিছিল থেকে এসে বাসে আগুন দিয়ে আবার মিছিলে যোগ দেয় বলে দাবি করেছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। গত 12 নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ বিক্ষোভের সময় রাজধানীর বিভিন্ন স্থানে 11টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ছাড়াও এক বাস মালিক বাদী হয়ে 500 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। 47 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ও ডিবি। তবে তাদের কেউ বাসে আগুন দিয়েছে এমন কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি গোয়েন্দারা। টেলিভিশন সংবাদে ভিডিও ফুটেজ দেখে শনিবার ভোরে গোয়েন্দারা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রেজাউল হক জিম বাবু, পল্টন থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিওন হক এবং যুবদল কর্মী আজাদ হোসেনকে গ্রেপ্তার করে। 2 জন ছেলেকে আমরা হঠাৎ করে দৌড়াতে দেখি। আমরা কর অঞ্চলের যে স্টাফ বাসটিতে যে আগুন দেয়, আমরা এই ফুটেজটা খুব পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে আমরা ওই 2 জনের উপস্থিতিটা এখানে পাই। এনারা 2 জনেই বিএনপির সক্রিয় কর্মী। এর মাঝে বাবু এবং ইমতিয়াজ এবং তাদের সাথে আরও লিওন, এবং লিওনকে আমরা এখানে একটি সাদা শার্ট পরিহিত একজনকে দেখা যাচ্ছে এবং সে প্রথমেই আসে এবং পরবর্তীতে এই 2 জন এসে যোগ দেয় এবং তারা আরও কয়েকজনকে আমরা মনে হয় ওখানে অবস্থান আছে, আমরা এখনও শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিক জিজ্ঞাসায় তারা স্বীকার করেছে শীর্ষ নেতাদের নির্দেশে বাসে অগ্নিসংযোগ করা হয়। সহিংসতার লক্ষ্যে তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রাথমিকভাবে তারা জানায়। মূলত জিম বাবু সে নিজে অগ্নিসংযোগ করেছে বলে স্বীকার করে আমাদের নিকট প্রাথমিকভাবে। নিজেরাই যেহেতু অগ্নিসংযোগ করছে, এটার পিছনে কারা মাস্টারমাইন্ড এবং কারা আরও জড়িত আছে সেই বিষয়গুলি আমরা তদন্ত করছি। গ্রেপ্তার নেতাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সমালোচনা ঠেকাতে সরকার বিরোধীদের গুম করছে বলে বিএনপি নেতাদের আনা অভিযোগকে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে মিরপুর নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন করে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে না। তার দল সমালোচনাকে ভয় পায় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস রাখে আওয়ামী লীগ। প্রেস বিডিং এ মিথ্যাচার করা হচ্ছে, আপনারা অবিরাম মিথ্যাচার করে যাচ্ছেন। কই সরকার কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কাকে জেলে যেতে হয়েছে?
আওয়ামী লীগ পরমত সহিষ্ণু দল, সমালোচনাকে ভয় পায় না। গঠনমূলক সমালোচনা থেকে শুদ্ধ হওয়ার সৎসাহস আওয়ামী লীগের আছে। সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব শ্রদ্ধা জানান। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। সে সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে, যদিও করোনা পরিস্থিতির কারণে কর্মসূচি সীমিত করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান। সশস্ত্র বাহিনী দিবসে সন্ধ্যা 7:30টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সমঝোতার কারণে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবি তুলতে পারছে বলে অভিযোগ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়ে এ বিষয়ে সরকার ও আওয়ামী লীগের নীরবতার বিষয়ে প্রশ্ন তুলে মুক্তিযুদ্ধ মঞ্চ। সরকার এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ নীরব ভূমিকা পালন করছে। আমরা ধিক্কার জানাই, তবে আপনারা ভুল করেছেন। এই সাম্প্রদায়িক শক্তির সাথে আঘাত করে আজকে বঙ্গবন্ধুকে এত বড় কথা বলার পরে আপনারা প্রতিবাদ করেননি। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা ভেঙে ক্ষান্ত হবেন? কখনোই না। ওদের টার্গেট শেখ হাসিনাকে গদিতে নামানোর টার্গেট। প্রতিহত করেছিলাম। আরেকটি মানববন্ধনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সরকারকে তৎপর হতে বলেছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের প্রতিটি স্কয়ার ফিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এর পরবর্তীতে যদি আবারও সেই মোল্লাবাদীরা এই ধরনের ধৃষ্টতা দেখায়, টিএসসি চুপ থাকবে না। এই স্বাধীন বাংলাদেশের সকল বর্ণের সকল মানুষের বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে, বঙ্গবন্ধুর কোনো বিষয় নিয়ে কোনো কটূক্তি বাংলার কোনো মানুষ সহ্য করবে না। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, ধর্মীয় উস্কানিদাতাদের শাস্তি প্রদান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানান তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি আলোচনায় এসেছে। একটি ছবিতে প্রধানমন্ত্রী মাছ ধরেছেন, অপরটিতে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। ছবি দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে সালমান এফ রহমান লিখেছেন, প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যিনি 17 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, এর মাঝেও রান্না ও মাছ ধরার মতো কাজ উপভোগ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই ছবিতে লিখেছেন, ক্যাপশন দেওয়ার মতো বিদ্যা তার নেই। এছাড়া অনেকেই লিখেছেন, সাধারণের মধ্যে অসাধারণ একজন প্রধানমন্ত্রী। এবারে করোনা ভাইরাসের খবর। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 6350 জনের। মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1921 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 3,60,352 জন। সুস্থতার হার 80.93%। এ পর্যন্ত মোট আক্রান্ত 4,45,281 জন। নমুনা সংগ্রহ হয়েছে 12,458টি এবং পরীক্ষা হয়েছে 12,643টি। এ সময় শনাক্ত 1,847 জন এবং শনাক্তের হার 14.61%, যা গত 78 দিনের মধ্যে সর্বোচ্চ। কোভিড-19-এ একবার আক্রান্ত হলে 6 মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। শারীরিক বা বড় ধরনের জটিলতা না থাকলেও ও ভালোভাবে অ্যান্টিবডি তৈরি, এর স্থায়িত্ব আরও বেশি হতে পারে।
30 সপ্তাহ গবেষণা শেষে এমনই আসার কথা শুনিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিস্তারিত আলভি হোসাইনের রিপোর্ট। প্রায় 1 বছর ধরে বিশ্বজুড়ে করোনা মহামারী চললেও এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একবার আক্রান্ত হওয়ার পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি কতদিন কার্যকর থাকে এ নিয়েও বিভ্রান্তি রয়েছে। এ অবস্থায় আশার কথা শোনালেন অক্সফোর্ডের গবেষকরা। যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের ওপর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত 30 সপ্তাহ ধরে চালানো গবেষণার ফলাফল বলছে, করোনায় আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর 6 মাসের মধ্যে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। গবেষণায় দেখা গেছে অ্যান্টিবডি না থাকা 11,052 জন কর্মীর মধ্যে 89 জনের ক্ষেত্রে রোগের উপসর্গ সহ নতুন সংক্রমণ দেখা গেছে, আর অ্যান্টিবডি থাকা 1,246 জনের কারো ক্ষেত্রেই সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি। গবেষকরা বলছেন, ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে, তাই অ্যান্টিবডির স্থায়িত্বও বাড়ছে। অন্তত 5 থেকে 7 মাস টিকে থাকছে অ্যান্টিবডি। যদি রোগীর শরীরে কোনো জটিল রোগ না থাকে তাহলে এই অ্যান্টিবডির স্থায়িত্ব আরও বাড়বে। গবেষণার এই ফল বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত কোটি কোটি মানুষকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আলভি হোসাইন, চ্যানেল আই। রাজধানীর মেরুলবাড্ডায় নিজ বাসা থেকে ভূমিদস্যুতা, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসার অভিযোগে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র্যাব। সে সময় একটি বিদেশি পিস্তল, 8 কেজি স্বর্ণ, 1 কোটি টাকার দেশি বিদেশি মুদ্রা এবং অনুমোদনহীন বিলাসবহুল 5টি গাড়ি জব্দ করা হয়েছে। র্যাব জানিয়েছে, কর ফাঁকি, অবৈধভাবে রাজুকের প্লট নেয়া এবং অর্থ পাচারে গোল্ডেন মনিরের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ব্যবসায়ী গোল্ডেন মনিরের সম্পদের বিষয়ে কিছুদিন ধরে অনুসন্ধান করছিল র্যাব ও কয়েকটি গোয়েন্দা সংস্থা। মেরুলবাড্ডায় তার 6 তলা বাসায় শুক্রবার রাতে অভিযান শুরু করে র্যাব 3। শনিবার সকাল পর্যন্ত 6 তলা ভবনের প্রতিটি তলায় তল্লাশি করা হয়। 90-এর দশকে রাজধানীর গাউছিয়া মার্কেটে কাপড়ের দোকানে কাজ করা গোল্ডেন মনিরের বাড়ি থেকে নগদ টাকা ও প্রায় 600 ভরি স্বর্ণালংকার, 200টিরও বেশি প্লটের কাগজ জব্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র ও বিদেশি মাদক সহ তাকে গ্রেপ্তার করেছে র্যাব। 90 দশকে গাউছিয়া মার্কেটে একজন কাপড়ের দোকানে সেলসম্যান ছিল। পরবর্তীকালে ক্রোকারিজের ব্যবসা, পরবর্তীতে লাগেজ ব্যবসা, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন মালামাল দেশে আনা, এবং এক পর্যায়ে স্বর্ণ চোরা কারবারের সঙ্গে উনি নিজেকে জড়িয়ে ফেলেন। বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে উনি নিয়ে আসছেন। রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর এবং ভারত। গোল্ডেন মনির আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে ভূমিদস্যু। রাজুকের কতিপয় কর্মকর্তার সাথে যোগ সাজসে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে। ডিআইটি প্রজেক্ট, বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার 200-র বেশি প্লট আছে। সম্পদের পরিমাণ সেটি প্রায় 1050 কোটি টাকার ঊর্ধ্বে। র্যাব জানিয়েছে, গোল্ডেন মনিরকে সহায়তাকারীদেরও আইনের আওতায় আনা হবে। উনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন। ট্যাক্স ফাঁকির জন্য আমরা এনবিআর, বিআরটিএ এবং এই সকল বিষয়ে তাদের সংশ্লিষ্টতা কতটুকু আছে, এই জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে র্যাব আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবে ব্যাপারটি খতিয়ে দেখার জন্য। গোল্ডেন মনিরের নামে অর্থ পাচার, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে র্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মা মাছের অন্যতম প্রাকৃতিক উৎস চট্টগ্রামের হালদা নদী থেকে আবারও দৈনিক 14 কোটি লিটার পানি তুলে নেওয়ার প্রকল্প বাতিলের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সরকারের আইন, বিধিবিধান এবং উচ্চ আদালতের নির্দেশনাকে পাশ কাটিয়ে গুটি কয়েক মানুষের স্বার্থ রক্ষায় জীববৈচিত্র্য ধ্বংসের কাজ করছে সরকারেরই কয়েকটি সংস্থা। বাংলাদেশ এক্সপোর্ট জোন অথরিটি বেজার উদ্যোগে মিরসরাই, ফেনী এলাকায় প্রস্তাবিত বঙ্গবন্ধু শিল্পনগরীতে পানি সরবরাহ করতে মোহরা ফেজ 2 প্রকল্প নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন পরিবেশবাদীরা। রিজভিন আবাজের রিপোর্ট। হালদা নদী দেশের কার্প জাতীয় মাছের একমাত্র জিন ব্যাংক। চট্টগ্রামের লাইফলাইন বললেও কম বলা হয়। প্রায় 98 কিলোমিটার দৈর্ঘ্যের ছোট্ট এই নদীটি ও এলাকার মানুষ, প্রকৃতি, প্রতিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নানা সময়ে জেনে না জেনে ব্যক্তিস্বার্থে নদীর গতিপথ বদলে দেওয়ার চেষ্টা। রাবার ড্যাম বসিয়ে ডিসেম্বর থেকে মার্চ 4 মাস
প্রায় 20 কিলোমিটার পানি শূন্য করে ফেলা, চট্টগ্রাম শহরে পানির চাহিদা মেটাতে প্রতিদিন 18 কোটি লিটার পানি তুলে নেওয়া, পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পে বড় মৌসুমে প্রতিদিন 25 কোটি লিটার পানি নেয়া, নদীর তীরে দূষণকারী শিল্প স্থাপন, সব মিলে হালদা অনেকটাই বিপন্ন। তার উপর মোহরা ফেজ 2 প্রকল্প হালদার কফিনে শেষ পেরেক ঠোকা মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তিতে রিপোর্ট করা হয়নি, তথ্যগত যথেষ্ট মিথ্যাচার করা হয়েছে এবং অনেকটা প্রতারণার মাধ্যমে এই পানি উত্তোলন করে এটা আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সমন্বয়ক অধ্যাপক কিবরিয়ার মতো প্রকল্পটির পরিবেশগত সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন প্রস্তুতকারী সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং IWM এর কঠোর সমালোচনা করেন অন্য আলোচকরাও। আগে একজন বক্তা বলে গেছেন সরকারি কর্তৃপক্ষকে তিনি ইনকম্পিটেন্ট বলতে চান না, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই তারা শুধু ইনকম্পিটেন্টই না, তারা ম্যালাফাইডি, তারা দূরভিসন্ধি নিয়ে এই কাজগুলো করে। তারা ওই যে আজকালকার অর্ডার দিলে ফুড পান্ডা আপনার বাসায় খাওয়া এনে দেয় না, তারা ওরকম ফুড পান্ডার কাজ করে, যে যেরকম রিপোর্ট চায় তার জন্য সেরকম রিপোর্ট করে দেয়। ইআই এর অবজেক্টিভ তা না, এইভাবে ইআইএ করলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মূল মন্ত্রটাই ব্যাহত হয়ে যাবে। যে রিপোর্ট দিয়ে এইটাকে লিগ্যালাইজ করার যে চেষ্টা করা হচ্ছে, জাস্টিফাই করার যে চেষ্টা করা হচ্ছে, দিস ইজ নট অনলি contradictory with earlier findings of the government, this is a fraud with the public at large. প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চের ওয়েবিনারে মূল সুর হালদা নদী বাঁচাতেই হবে, কোনো বিকল্প নাই। আস্তে আস্তে হালদা যদি আমার হাত থেকে চলে যায় তাহলে আমি মাতৃমাছের স্পন সংগ্রহ করার আমার সোর্সটা জিরো হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড আমাদের যেই মাতৃমাছ থেকে পোনা তৈরি হয়ে রুট ফিশ তৈরি হচ্ছে, জেনারেশন মানে ডিজেনারেট হচ্ছে, সেইগুলো দুর্বল হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ইনব্রিডিং একটা বিগ প্রবলেম বাংলাদেশে ফিশ কালচার। এই ইনব্রিডিং এর ফলে ভাই বোনের ক্রস হওয়ার ফলে মাতৃমাছ বলতে কিছুই থাকবে না। একটা সময় এসে আপনি দেখবেন যে কার্প জাতীয় মাছ শূন্য হয়ে গেছে। তাহলে সৃষ্টিকর্তা আপনাকে প্রাকৃতিকভাবে যেই উৎসটা দিয়ে দিয়েছে সেটাকে আপনি নিজের হাতে ধ্বংস করছেন। এটা নিশ্চয়ই সরকার আমলে আনবেন। উন্নয়ন প্রকল্পে গোজামিল ঢাকতে বাংলাদেশ সেনাবাহিনীকে কাজ দিয়ে দেওয়ার প্রবণতার সমালোচনা করেন আলোচকরা। একটা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লাভ করার জন্য তারা যে কোনো রিপোর্ট লিখতে পারে, IWM এবং CGIS এর মাধ্যমে আমরা সেই ধরনের রিপোর্ট আশা করি না। হালদা নদীর থেকে আরো বেশি গাঁজাখড়ি রিপোর্ট একটা দিয়েছে পদ্মা সংক্রান্ত। যে ম্যাপ নিয়ে তারা তৈরি করেছে সেই ম্যাপ ভুল। যে প্রস্তাব তারা দিয়েছে আমি চ্যালেঞ্জ করেছি ওয়েবনারে, এই প্রস্তাব বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। কোনো ডিজাইন নেই, গাঁজাখড়ি কতগুলো লাইন টেনে গাঁজাখড়ি কতগুলো প্রস্তাব দিয়ে, সেটা আরো একটা মজার টেকনিক আছে তাদের। টেকনিকটা হচ্ছে বাস্তবায়নের জন্য আর্মির হাতে দিয়ে দেয়, ভয় পেয়ে আমরা এটা সম্পর্কে কোনো কথা বলবো না। হালদা নদী থেকে পানি নেয়ার এই প্রকল্প সম্পর্কে নদী কমিশনকেও অন্ধকারে রাখা হয়েছে, জানান কমিশনের চেয়ারম্যান। দ্যাট সায়েন্টিফিক রিসার্চ ইজ এ মাস্ট। ফলে যে স্টাডি তারা করছে এটা ত্রুটিপূর্ণ বলে আমিও মনে করি। যে তথ্যগুলো আপনারা তুলেছেন ইট ইজ এনাফ, মোর দ্যান এনাফ, যে এইটা একটা রিডান্ডেন্ট স্টাডি। নট অনলি দ্যাট, IWM এর মতো এরকম একটা প্রতিষ্ঠান যে ওয়াটার রিসোর্স মিনিস্ট্রির সুনামও সে ক্ষুণ্ণ করছে, একই সাথে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সুনামকে ক্ষুণ্ণ করছে। কারণ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং হাজারটা প্রজেক্ট কিন্তু তারা বাস্তবায়ন করছে এবং আমরা তাদের অনেক সময় মতামত নিয়ে বিশ্বাস করি। প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চের আলোচনার সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন। আলোচনায় কথা দেন নদী কমিশনের চেয়ারম্যান। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। গ্রাফটিং পদ্ধতির টমেটো চাষ পাল্টে দিয়েছে হবিগঞ্জের মাধবপুরের বহু কৃষকের ভাগ্য। একদিকে বছরব্যাপী উৎপাদন, অন্যদিকে বেশি ফলন নিশ্চিত করতে কৃষক অনুসরণ করছেন নানান আধুনিক পদ্ধতি। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। উচ্চমূল্যের ফল ফসলের কাতারে এখন অন্যতম জায়গা জুড়ে আছে টমেটো। বাজারে টমেটোর দাম না পেয়ে কৃষকের হতাশা কিংবা টমেটোতে হরমোন প্রয়োগ আতঙ্ক সৃষ্টির দিন শেষ হয়েছে। এখন কৃষকের মাথায় বেশি উৎপাদন আর বছরব্যাপী ফলনের ধারা টিকিয়ে রাখার চিন্তা। এই প্রশ্নে সফলতা দেখাচ্ছে হবিগঞ্জের মাধবপুরের কৃষকেরা।
যে সময় আমরা চারা ফালাইয়া এই চারা রুইতাম, রুয়ার পরে দা এগুলা অর্ধেক মরে যেত গা, 10-15,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা বিহিত ভাগ্য ভালোলে। এখন আমরা বেহুর গাছ বা কলপ গাছ লাগাইলে আমরা ক্ষতিও না। এটাই কেমন হচ্ছে সেটা বলেন। আয় তো মোটামুটি হয়, ভালো হয়, মনে করেন ফ্যামিলি লিয়া চলতেছি, ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি। গত বছর আমি প্রায় 6 লক্ষ টাকার জমি রাখছি এই টমেটোর টাকা থেকে। জি, টমেটো টাকা দিয়া। বাহ, মাশাআল্লাহ। তিত বেগুনের গোড়ার সঙ্গে টমেটোর গ্রাফটিং, পাশাপাশি আজকের দিনে সর্বাধুনিক কৃষি চিন্তার প্রয়োগ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, এতেই পাল্টে গেছে ক্ষেতের চেহারা। মানুষের চাহিদা, খাদ্য অভ্যাস, সচেতনতা, এই বাণিজ্যিক কৃষির বাণিজ্যিকীকরণ সবগুলো মিলে একটা অবয়ব এমন তৈরি হয়েছে যে মানুষ একটা কিছু করতে চায়, যার কারণে মানুষ এই ধরনের সুন্দর, লাভজনক, টেকসই প্রযুক্তি খোঁজে। আধুনিক পদ্ধতি আর ফসল বৈচিত্র্য পাল্টে দিয়েছে এই এলাকার বহু কৃষকের ভাগ্য। শুনছি এখানকার বাড়িঘর সব ছিল কাঁচা, এখন নাকি আর কাঁচা বাড়ি নাই, সব পাকা হয়ে গেছে। এখন টমেটো টাকা তো অনেকে চেহারা ফাইলতে গেছে, এক কথায় বলতে গেলে চেহারা ফাইলতে গেছে। যারা সাদ আছেন এরা সাদ দিতেছে, যারা বাঙ্গা ঘর আছেন এরা ওয়াল দিতেছে। এই তো দেখেন না এই বাড়ি করতে, এরা কিন্তু এগুলো কিন্তু আগে কিচ্ছু ছিল না। এই টমেটো আমাদের দেশে আসার পরে অনেক উন্নত হয়েছে। ফসলের এই বৈচিত্র্য আর নতুন নতুন প্রযুক্তির সম্প্রসারণে এখানকার পেছনের নায়ক একজন বধূ মিয়া। শুনলাম আপনার এলাকার মানুষ নাকি টমেটো বেচে ইট কিনে, 1 গাড়ি টমেটো বেচলে 3 গাড়ি ইট আনা যায়। এই বাড়িঘর করা এগুলি কি শুরু থেকে? টমেটো গুলা যখন উর্দু পদ্ধতিতে চালু হয়েছে তখন থেকে বাড়িঘর করা, পয়সারা তো কৃষকে দেখতেছে। আগে টমেটো আমরা বেচি 5 কেজি, তখন টমেটো লাগাইতাম আমরা অগ্রাণ মাস। 3টা দাফে টমেটো হন লাগে, একটা দাফে লাগলে পরে সম্পূর্ণ দেশে বিদেশে 2টা টমেটো এসে টমেটো 2 কেজি যাইতো। উদ্যমী এমন কৃষকের কল্যাণে সবাই এখন লাভের পাশাপাশি ভাবছে নিরাপদ খাদ্যের কথা। শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব চ্যানেল আই সংবাদে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। রাতে উপজেলার খাটিয়ামারি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার 1062 ও 63 এর কাছে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রাতে 10 থেকে 12 জনের একটি দল সীমান্তে মাদক পাচারের উদ্দেশ্যে জড়ো হয়। সেই সময় তারা কাঁটাতারের কাছে চলে গেলে ভারতের কুচনিমারা বিএসএফ ক্যাম্পের 6 ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শাহিনুর রহমান ফকির চাঁদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে আহত ফকির চাঁদকে তাদের সঙ্গীরা রৌমারী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় 35 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আওয়াল জানান, সীমান্তে গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হবে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, প্রথমে চলে যাচ্ছি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অন্যান্য বছরে না এই বছর সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তবে ভার্চুয়াল পদ্ধতিতে এবং স্বাস্থ্য বিধি মেনে বাহিনীগুলি নিজেদের মতো করে অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের এই মহৎ দিনে আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী ও কামরুজ্জামানকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। মুক্তিযোদ্ধাদের আমার সশ্রদ্ধ সালাম। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে আজকের এই দিনটি এক বিশেষ গৌরবময় স্থান দখল করে আছে। 1971 সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যগণ যৌথভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন। সম্মিলিত আক্রমণের মুখে শত্রু বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মিত্র বাহিনীর সহায়তায় 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। সম্মিলিত আক্রমণের মুখে শত্রু বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মিত্র বাহিনীর
সহায়তায় 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সদস্যদের মহান আত্মত্যাগ ও বীরত্ব গাথা জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। প্রিয় দেশবাসী, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে যে সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল তা আজ মহিরু হয়ে বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাধীনতার পরপরই জাতির পিতা একটি উন্নত ও পেশাদার সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। সে লক্ষ্যে তিনি 1974 সালে প্রণয়ন করেছিলেন প্রতিরক্ষা নীতিমালা। যুদ্ধ বিধ্বস্ত দেশে সীমিত সম্পদ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে গড়ে তোলেন বাংলাদেশ মিলিটারি একাডেমি, কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার। বঙ্গবন্ধু শেখ মুজিব একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর 3টি ঘাঁটি উদ্বোধন করেন। ভারত ও যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সংগ্রহ করেন। 1973 সালে সে সময়ের সুপারসনিক মিগ 21 যুদ্ধ বিমান সহ হেলিকপ্টার ও পরিবহন বিমান এবং এয়ার ডিফেন্স রাডারের মতো অত্যাধুনিক সরঞ্জাম বিমান বাহিনীতে সংযোজন করেন। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লগ্নে জাতির পিতা প্রণীত জাতীয় প্রতিরক্ষা নীতির শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোভিড-19 মহামারী মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিটি অঞ্চলে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন করেছে। সাধারণ জনগণের মধ্যে মহামারী প্রতিরোধের সচেতনতা সৃষ্টি এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গের জন্য কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন ও পরিচালনা করে যাচ্ছে। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা সমন্বিত করোনা ভাইরাস চিকিৎসা ব্যবস্থাপনা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনীর নানাবিধ কার্যক্রম অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখা, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং দুস্থ অসহায় পরিবারদের মানবিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে। মালদ্বীপের করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার প্রদত্ত চিকিৎসা সামগ্রী নৌবাহিনীর জাহাজ যোগে সেখানে পাঠানো হয়। এছাড়াও জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় লেবাননের বৈরুতে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে। আমাদের বিমান বাহিনীর হেলিকপ্টার দেশের প্রত্যন্ত অঞ্চল হতে কোভিড-19 আক্রান্ত জনপ্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, বিশিষ্ট জনসহ উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেছে। করোনা পরিস্থিতিতে আটকে পড়া দেশি বিদেশি নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী 17টি ফ্লাইট পরিচালনা করেছে। বাংলাদেশ বিমান বাহিনী মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনা চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি মেডিকেল টিম মালদ্বীপে প্রেরণ এবং লেবাননে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে মানবিক কার্যক্রম পরিচালনা করে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন। দেশের অবকাঠামো উন্নয়নেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। করোনা ভাইরাস মোকাবেলা করতে গিয়ে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এবছর জাতিসংঘে
75তম বর্ষপূর্তিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা আবারও সর্বোচ্চ শান্তিরক্ষী প্রদানকারী দেশ হওয়ার গৌরব অর্জন করেছি। দায়িত্ব পালনকালে বাংলাদেশে যেসব শান্তিরক্ষী মারা গেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল পদবীর অফিসার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত হয়েছেন এবং ফোর্স কমান্ডার হিসেবে একজন মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেলের পদবীর অফিসার নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। প্রিয় সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, জাতির পিতা প্রবর্তিত সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, এই মূল মন্ত্র দ্বারা আমাদের বৈদেশিক নীতিমালা পরিচালিত। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতি 1974-এর আলোকে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি। তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। বিগত এক দশকে আমরা সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখাকে আধুনিক সমরাস্ত্র এবং উপকরণ দ্বারা সমৃদ্ধ করেছি। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের সরকারের আমলে সশস্ত্র বাহিনী যতটা আধুনিকায়ন হয়েছে, অতীতে অন্য কোনো সময়ে তা হয়নি। আওয়ামী লীগ সরকারের সময় দুটি পদাতিক ব্রিগেড, বরিশাল বিভাগে লেবুখালীতে 7 পদাতিক ডিভিশন, কক্সবাজার রামুতে 10 পদাতিক ডিভিশন, সিলেটে 17 পদাতিক ডিভিশন, পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা ও তদারকির জন্য একটি কম্পোজিট ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন ছাড়াও 10টি ব্যাটালিয়ন, এনডিসি, বিপসট, এএফএমসি, এমআইএসটি, এনসিওস একাডেমি ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের সামরিক হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে নিজেদের দক্ষতাকে বৃদ্ধি করতে সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত হয়েছে আর্মি ইনফরমেশন টেকনোলজি সাপোর্ট অর্গানাইজেশন। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আইএফএফ প্রস্তুতকরণ প্রকল্প, মাইন টর্পেডো ডেভেলপমেন্ট, গান ডেভেলপমেন্ট সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ক্রমাগত প্রচেষ্টা ও নিজস্ব বিশেষজ্ঞ দ্বারা উন্নত প্রযুক্তির সফটওয়্যার তৈরি করে সাইবার নিরাপত্তা ও নেটওয়ার্ক কেন্দ্রিক ওয়ারফেয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে সেনা আবাসন প্রকল্প, উন্নত মানের রসদ সরবরাহ এবং বহুতল সরকারি পারিবারিক বাসস্থান নির্মাণ করা হয়েছে। সেনাবাহিনীর শহীদ অথবা মৃত অথবা অবসরপ্রাপ্ত অসহায় বিধবা পত্নীদের দুস্থ ভাতা 50% বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবী সদস্যগণের ছুটি নগদায়নের অর্থ প্রদান 12 মাসের পরিবর্তে 18 মাসে উন্নীত করা হয়েছে। জেসিও ও অন্যান্য পদবীর পেনশনযোগ্য চাকুরিকাল 15 বছরের পরিবর্তে 10 বছর নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যগণের জন্য মৃত্যুবরণ ও স্থায়ীভাবে অক্ষম হওয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ অনুদানের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। আমাদের সরকারই সর্বপ্রথম সশস্ত্র বাহিনীতে নারী সদস্য নিয়োগ করে। গত বছরতে সেনাবাহিনীতে 5 জন নারী সদস্য লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়। সম্মুখ সারির যুদ্ধের ইউনিট সমূহের ইউনিট অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবার মতো চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিগেডিয়ার জেনারেল নূরনাহার ফাতেমা বেগমকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পদক 2019-এ ভূষিত করা হয়। আমাদের সরকারের সময় প্রথমবার মতো বিমান বাহিনীতে মহিলা বিমান সেনা নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ,
আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ একটি সুপরিচিত নাম। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে অনেক উন্নত উদীয়মান অর্থনীতি দেশ যখন ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে, তখনও আমাদের প্রবৃদ্ধি 5.24% হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং রপ্তানি বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ 41 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এমত অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবই। সশস্ত্র বাহিনীর সদস্যগণ সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং পেশাগত দক্ষতায় বলিয়ান হয়ে দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরো বেশি অবদান রাখবেন। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেই বক্তব্যে। এবারে চলে যাচ্ছে সামিট আন্তর্জাতিক সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আবাসিক এলাকায় দফায় দফায় রকেট হামলার ঘটনায় 8 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ডজন খানেক। শনিবার সকালে সুরক্ষিত গ্রিন জোনে 23টি রকেট নিক্ষেপ করা হয়। ওই অঞ্চলে বিভিন্ন বিদেশি দূতাবাস এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একটি রকেট ইরান দূতাবাসের খুব কাছে আঘাত হানে। বিস্ফোরণে রকেটের ভেতরে থাকা ধাতব টুকরা দূতাবাসের মূল ভবনের দেয়ালেও আঘাত করেছে। তবে ওই ঘটনায় দূতাবাসের কেউ আহত হননি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। কাতারের দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে তালেবান প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর কয়েক ঘন্টা আগে এই হামলা চালানো হয়। নিটোল টাটা বিশেষ সংবাদ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 1 ও 2 নম্বর পিয়ারের উপর 38তম স্প্যান 1A বসানো হয়েছে। এতে সেতুর 5700 মিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, সকাল 9টায় কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন ই 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারের উদ্দেশ্যে রওনা হয়। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের বহুমুখী এই সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো। এবারে কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে আমন ধানে ব্যাপক রোগবালাই দেখা দিয়েছে। ক্ষেত জুড়ে পচন, আগা কাটা, গোড়া কাটা ও কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক। কৃষকদের অভিযোগ, রোগবালাই দমনে কার্যকর উদ্যোগ নিচ্ছে না স্থানীয় কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে রূপসা ও ভৈরব নদী ড্রেজিং, ময়ূর নদী পুনঃখনন এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
ভবিষ্যতে চীন বিশ্বের আরো অনেক দেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চালু করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি 15টি দেশ নিয়ে গঠিত মুক্ত বাণিজ্য জোট আরসিইপি এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ তাদের এই পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা করেন তিনি। এপেকের 27তম শীর্ষ বৈঠকে ভিডিও কনফারেন্সের ভাষণে এসব কথা বলেন চীনা প্রেসিডেন্ট। সে সময় শি জিনপিং বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চীন সবসময় সহযোগিতা করবে। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় এশিয়া অঞ্চলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরে এলাম ই ভ্যালি খেলার খবর নিয়ে। আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু টি-20 কাপের অনুশীলন